বল কত কি করেছিলাম স্পেসিফিক হিট ক্যাপাসিটি পর্যন্ত করেছিলাম রিলেশন তৈরি করেছিলাম এই তো কি ছিল রিলেশন বল ডিকিউ সিডিডি এনসিএমডি এমএসডি তাহলে এই রিলেশনটা তৈরি করেছিলাম লাস্ট অবধি তো আচ্ছা এবার এটা ধরো ইন্টিগ্রেশন যদি করি তো কি হবে বল ইন্টিগ্রেশন যদি করি এখানে তো এটা কিউ পেয়ে যাবো তাহলে কিউ সমান কত হবে রে এটা এখানে ভ্যারিয়েবল তো টি তো টি1 থেকে টি2 সিডিটি এন এন টেন সব থাকবে ভিতরে টি1 থেকে টি2 এনসিএমডিটি এমএসডি ঠিক আছে এবার সি সমান আমার দেওয়া থাকতে পারে ফাংশন কার কি এর ফাংশন আবার না দেওয়া থাকতে পারে কথা বুঝছো তো সি সমান দেওয়া থাকতে পারে কি ফাংশন অফ টি তাহলে যদি সি ফাংশন অফ টি হয়ে যায় তাহলে কি করব বল টি1 থেকে টি2 ফাংশন অফ টি ইনটু টি এখানে n চলে আসলো বাইরে ফাংশন অফ টি ইনটু dt ফাংশন অফ টি ইনটু dt এখন c যদি কনস্ট্যান্ট থাকে তো এখানেই শেষ c বেরিয়ে গেল আর dt এর ইন্টিগ্রেশন t আবার t2 - t1 করে দিলাম ঝামেলা শেষ যদি টিটা আমার পরিমাণে সি কনস্ট্যান্ট না থেকে ফাংশন হয় টি এর তাহলে ঝামেলাটা এটা ম্যাথ কর তাহলে ক্লিয়ার হয়ে যাবে হিট ক্যাপাসিটি of heat capacity of any substance depend upon temperature and its variation with temperature এটা একটু আগে স্টেটমেন্ট লিখতে হবে নাকি লিখলি and its variation with temperature is negligible so unless mentioned it is taken to be constant if ব্যাপারটা করে অ্যাকচুয়ালি এটা স্টেটমেন্ট লিখলাম এরপরে কোশ্চেনটা আসছে বুঝলো if C equal to 3t square plus 5t minus 7 3t square plus 5t minus 7 বুঝলে and t variable with 3t
T variable with 300 Kelvin to 320 Kelvin. 300 Kelvin to 320 Kelvin. Calculate heat absorbed for this process. Calculate heat absorbed for this process. বুঝা গেল কি? এখন হিট ক্যাপাসিটি দেওয়া আছে বলে এটা আমার সরাসরি এই ফর্মুলা লাগবে। যদি আমার মোলার হিট ক্যাপাসিটি দেওয়া থাকতো তাহলে ওজন দেওয়া থাকতো, কারণ মোল বের করতে হবে। আরে বুঝতে পারলি কি না? যদি স্পেসিফিক হিট ক্যাপাসিটি দেওয়া থাকতো তবুও ওজন দেওয়া থাকতো। বুঝা গেল? তাহলে এবার পারবি করতে? দেখ ভালো করে পারবি কি? পেয়ে যাবি কি রে? 300 কেলভিন থেকে 320 কেলভিন তাপমাত্রা পরিবর্তন। এটা কত বলছি বল? 3t square plus 5t minus plus 5 এটা তো কিউ ইন্টিগ্রেশন করলে হয়ে গেল ঝামেলা শেষ। তাহলে ব্যাকটা কোনটুকু? এইটুকুটা না? বুঝতে পারলি না রে? পারলি কি? বলি না পারলি তো। ম্যাথটা কত পারবি হঠাৎ বলতে না পারবি সে। রে পারছিস না? थ्री टी स्क्वायर है ना, তাহলে এটা ইন্টিগ্রেশন কি হবে? t কিউব বাই 3 তাহলে 3 দিকে গেল এক এক করে পাওয়ার যোগ হবে। ডেরিভেটিভে সামনে পাওয়ার আছে, এক কমে যায়, এখানে এক যোগ হবে। তো 3 থাকলো t কিউব বাই 3, তো 3 কেটে গেল, তাহলে কি হলো বল? t কিউব প্লাস 5 বাই 2 t স্কয়ার মাইনাস 70 নাকি হলো। এবার উপরে কত বসে বল? 320 আর নিচে 300 বুঝছে? এবার একবার 320 বসাবো টি এর মান, মাইনাস দিয়ে 300 বসাবো। পারি নাকি? হ্যাঁ ইন্টিগ্রেশনটা করা নাই, কি করা যায় শোনা শোনা একটু, ওটাই করাবো। মাঝে মধ্যে তুই কামাই কেন করছিস বল? হ্যাঁ তুইও রাত জেগে খেলা দিচ্ছিস নাকি তোর মতো? মাইনাস দিয়ে 300 বসিয়ে দে। তুই তো আগে কামাইটা করতিস না। যা হবে বাস ড্যান্স। ওটাকে ভালো করে লাগানো রে। হ্যাঁ
শোন, ব্যাপারটা হচ্ছে মানুষের সব ইচ্ছা থাকে সবাই স্যার হতো ছাড়ো আপনার যান সব কামাই জবরদস্তি খালি হ্যাঁ ওই মানুষের ক্ষেত্রে বলে দিতে হতো তাহলে কেমন বল ঠিক আছে এক লাঠি মারলাম তো একটা হাড় ভেঙে গেল আবার নতুন হবে আচ্ছা লিখ এবার এই যে হিট ক্যাপাসিটি আমরা শিখতে শিখতে ছেড়েছিলাম তার জাস্ট একটা গ্রাফিক মানে কি ইকুয়েশনটা নিয়ে আসলাম এই হিট ক্যাপাসিটি বিভিন্ন প্রসেসের উপরে কিভাবে ডিপেন্ড করে কিন্তু এগুলো শিখতে হবে না তোকে তো মাঝে মধ্যে কেন আসছিস তুই রে বলতো ঘুম বলতে পারছিস না ঘুম ছুটছে না পায়ে দড়ি বেঁধে ঘুমাবি লিখ প্রসেস ডিপেন্ডেন্ট হিট ক্যাপাসিটি আজকে মনে হয় বাবু পাড়ার মাইকের জন্য ঘুম ভেঙেছে না ওদের মাইক খুব জোরে বাজছে 12টা ঘুমাতে যাচ্ছে কিনা ফুল সাউন্ড দিয়ে ঘুমিয়ে গেল সন্ধ্যার দিকে অত জোর বাজে না আর রাতে শুনতে পাচ্ছিস না অনেক জোরে প্রচুর বাচ্চা রাতে প্রসেস ডিপেন্ডেন্ট হিট ক্যাপাসিটি বুঝছে যখন আমরা প্রসেস ডিপেন্ডেন্ট বলবো তাহলে ওই লাইনটা আমার মনে থাকে কোন লাইনটা বলতো প্রথম লাইনটা কি ছিল কিউ সিডিটি তারপরে এলসিএমডিটি তারপরে এটা ভুলবি না তো কদিন যতদিন ধারণে চলবে বাহ ঠিক কথা তাহলে এবার কি লিখলাম বিভিন্ন প্রসেস এক নম্বর লিখ আইসোথার্মাল প্রসেস আইসোথার্মাল প্রসেস আইসোথার্মাল প্রসেসের মানে কি রে বাহ গুড মানে খুবই ভালো মানে বাংলা তো মানকে জিজ্ঞেস করে রে আইসোথার্মাল বলতে বোঝায় তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এটা জিজ্ঞাসা করলাম তাহলে ডিটি কত হবে রে তাহলে এবার দেখ এটা সমান ডিটি যদি 0 হয় তাহলে সি সমান কত রে 0 না সি সমান 0 নয় কি বল সি সমান কনস্ট্যান্ট কি 0 না সি নট ইকুয়াল টু 0 কোনো অ্যানসার হলো ওটা অ্যানসার হলো কি এটা কি না অন ইন হ্যাঁ ইনফিনিটি অন বুঝতে পারলে এবার বুঝতে পারছি গোল করে ঘিরে দিচ্ছি তাও দেখতে পাচ্ছি না 2 নম্বর লিখ অ্যাডিয়াবেটিক প্রসেস এখানে হিট ক্যাপাসিটি কেমন হবে বল হ্যাঁ Q0 মানে dQ0 আর dQ0 মানে C0 কি বুঝা গেল রে না বুঝা গেল না সেটা কি স্পেসিফিক হিট ক্যাপাসিটি না হিট ক্যাপাসিটি স্পেসিফিক হিট ক্যাপাসিটি S টা এটা হলো মোলার হিট ক্যাপাসিটি বুঝা গেল 3 নম্বর চলে আইসোকোরিক প্রসেস আইসোকোরিক প্রসেস এর মানে কি রে বল বল বাংলাটা বলতে দেন ভি 0 না ভি কনস্ট্যান্ট থাকবে আয়তন অপরিবর্তিত থাকবে তো তো আয়তন অপরিবর্তিত যদি রাখা যায় তাহলে মোলার হিট ক্যাপাসিটিকে সেই ক্ষেত্রে বলা হবে সিভি সিএম না বলে সিভি ঠিক তো তো এক কথায়
আমার আইসোকোরিক এর মানে এটুকু তো লিখ আগে যে ভি কনস্ট্যান্ট। ডিভি কে জিরো করে কিচ্ছু লাভ নাই আমার, কেন বল? এখানে ইকুয়েশনে কোথাও ডিভি নাই, বুঝা তো? বলে আমরা অন্য পথ ধরতে হবে কিছু, তো লিখ এখানে, লিখা লাইন লিখ, এটুকু লিখে দে, তাহলে লাইন লিখে যা। মোলার হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট ভলিউম, molar heat capacity at constant volume equal to Cv, C suffix V, বুঝলে রে? তাহলে এখানে দেখতো রে, মোলার হিট ক্যাপাসিটি কে যদি Cv বলি, এখানে অ্যাকচুয়ালি এটা dq ছিল না, এটা ভুল বলছি না আমি, আর ইন্ডিকেশন করার পরে কি হয়েছিল দেখো, লক্ষ্য করা dq ছিল না, তাহলে এখানে ভুল লিখলাম না, dq হতো। যাই হোক, তাহলে সি ইকুয়াল টু কত বলতো? ডিকিউ বাই ডিটি, এটা বলতে পারবি? আচ্ছা, এটা কি কনস্ট্যান্ট ভি লাগিয়ে দিই, এভাবে লিখি তো না, তাহলে এখানেও কনস্ট্যান্ট ভি হয়ে যাবে। বল, এটুকু বুঝতে পারলি কি পারলি না? অর্থাৎ আইসোকোরিক প্রসেস ভি কনস্ট্যান্ট, তাহলে দু সাইডে কনস্ট্যান্ট, ক্লিয়ার? এবার একে নিয়ে অনেক কাটছিড় করবো। এবার এটাকে নিয়ে কাটছিড় করার জন্য আমাকে অনেক কিছু দেখতে হবে। প্রথমে হচ্ছে আয়তনের উপরে কখন তাপমাত্রা ডিপেন্ড করে না, করে কি? বলে আমরা এটাকে লিখতে পারি, না লিখলে ক্ষতি নাই, বাট তুই লিখলেও ভালো, না লিখলে আরো ভালো। এই লাইনটা তুই এভাবে লিখতে পারিস, ঠিক আছে? না লিখলে কোনো যায় আসে না। যদি মনে হয় আমি লাস্টে একবারে করবো, একবারে করতে পারিস। যাই হোক, এই লিখলাম। এবার এখানে একটু কাজে লাগবে, কি কাজে লাগবে? থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল, ঠিক আছে? ডেল্টা ইউ সমান কিউ প্লাস ডাব্লিউ, আবার তো মুখস্থ করতে বলেছিলাম, তাহলে এখানে ব্র্যাকেটে করছি, যদি মুখস্থ করতে বলেছিলাম। ফ্রম প্লট ডেল্টা ইউ সমান কিউ প্লাস ডাব্লিউ and W equal to minus PD, এরকম পরে সব শিখবি, আজকে শিখবি, বাট আপাতত মনে রাখতে হবে যে ডেল্টা ইউ সমান কিউ প্লাস ডাব্লিউ আর ডাব্লিউ সমান মাইনাস পি ডেল্টা ভি, ঠিক আছে? আবার আরো একটা ফর্মুলা শিখে নিলাম, দেখ ডাব্লিউ বল, আরে বল ভাবার, একটাই তো ফর্মুলা শিখেছি রে। This is the general formula applicable for all. মনে পড়ছে? মনে পড়ছে কি পড়ছে না? চল এবার এখানে ভাব যে যদি এটা ডাবল হোক, এভাবে ভাবি আর এভাবে ভাবি, কোনো যায় আসে না আমার। যেহেতু আইসোকোরিক প্রসেস তো ভি কনস্ট্যান্ট মানে ডিভি জিরো, নাকি রে? তাহলে ডিভি যদি জিরো হয় সেটা কি হয়ে যাবে? জিরো। ঠিক আছে, তো ডিভি যদি জিরো হয় তাহলে কি হবে? জিরো হয়ে যাবে। তাহলে ডাব্লু যদি জিরো হয়ে যায় তাহলে ডেল্টা ইউ সমান কি দাঁড়ালো বল? কিউ। কখন এটা? স্থির আয়তনে, আর স্থির আয়তন হলো বলে জিরো হলো না, তাহলে লেখা যাবে ডেল্টা ইউ কে এবার ডি ইউ লিখবো, কোনো যায় আসে না, তাহলে লিখবো এটাকে ডি কিউ। বুঝা গেল? এট কনস্ট্যান্ট ভলিউম কনস্ট্যান্ট না হলে জিরো হতো না, হতো কি? তাহলে এখানেই লিখে দে, কোনো যায় আসে না। কি হবে বল? du by dt and v c, বুঝে? এই ইউ কে বলা হয় অন্তর শক্তির পরিবর্তন, কি বলা হয়? তো এটা পরীক্ষাতে কোশ্চেনও আসে
যে দেখাও যে স্থির আয়তনে বিক্রিয়া তাপ বিক্রিয়ার অন্তর শক্তির পরিবর্তনের সঙ্গে সমান। এটা বিক্রিয়া তাপ হলে স্থির আয়তনে বাংলাতে লিখে কোশ্চেনটা দেখাও যে স্থির আয়তনে বিক্রিয়া তাপ বিক্রিয়ার অন্তর শক্তির পরিবর্তনের সঙ্গে সমান। তাহলে আমাকে এটি দেখাতে হবে আর এটি দেখাতে হবে। বুঝা গেল? ক্লিয়ার কি রে? হ্যাঁ, স্থির বাংলাটাকে আবার বলতে হবে। বাহ, দেখাও যে স্থির আয়তনে বিক্রিয়া তাপ বিক্রিয়ার অন্তর শক্তির পরিবর্তনের সঙ্গে সমান। বুঝতে পারলি না? তাহলে এটা কোশ্চেন যদি পরীক্ষাতে পড়ে এটি করলে হয়ে যাবে। এবার লিখ আইসোবারিক প্রসেস। কে বাংলাটা বল কেউ? হ্যাঁ, কত নম্বর? 4 নম্বর কি না? 5 হবে? আইসোবারিক প্রসেস মানে কি হচ্ছে কনস্ট্যান্ট। লিখার ইচ্ছা হলে লিখতে পারিস, না ইচ্ছা হলে না লিখতে পারিস, ডিভিশন দিয়ে হয়ে গেল। এবার আমরা করব কি, মোলার হিট ক্যাপাসিটিকে স্থির চাপে নিব। তাহলে মোলার হিট ক্যাপাসিটি at constant pressure, molar heat capacity at constant pressure molar heat capacity at constant pressure equal to কোথায় পেয়েছে, equal to CV, sorry CP, CP বুঝছে? সরি সিপি লিখলি রে? তাহলে বল এবার সিপি সমান কি লেখা যাবে? বল সিপি সমান কি লেখা যাবে? কারণটা বলিস। সিপি সমান তাহলে লেখা যাবে কি বল? dq by dt at constant p। বোঝা গেল? এখানে আবার dq কে আউট করতে হবে। কি দিয়ে আউট করবি? যা খুশিতে করতে পারিস। তো এখানে dq কে আউট করার জন্য আরো ফর্মুলা লাগবে। যেগুলো জানি না ওরকম ফর্মুলা লাগবে, সব জানবো আস্তে আস্তে, বাট প্রমাণগুলো এগুলোই গন্ডগোল। হ্যাঁ, ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস পি ডেল্টা বি, এটা ফর্মুলা একটা। और डेल দিতে পারি, ডেল্টা না দিয়ে কোনো ব্যাপার নাই। ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস পি ডেল্টা বি। আবার এটা শিখতে পারবি বহু যুগ পরে, এখন অনেক টাইম আছে, এই চ্যাপ্টারে শিখবি। বাট আপাতত হলো মুখস্থ, পাশে লিখে নিবি মুখস্থ, ঠিক আছে? তো কিছু করার নাই, তুই কথা আবার বুঝার সময় বুঝবি কি করে আসলো। চ্যাপ্টার শেষ হওয়ার পরে সব বুঝে যাবি, ঠিক আছে কি না? এগুলো সব প্রুফ করাবো কি করে আসলো। এবার ডিকিউ আছে না? ডেল্টা ইউ সমান কত বলতো? ইউ প্লাস ডাব্লিউ, আর এটা মানে মাইনাস ডাব্লিউ না? একটা বললাম রে ডাব্লিউ সমান মাইনাস পি ডেল্টা বি, তাহলে কি হলো বল? এটাকে কি লিখবো আমরা? ডিকিউ। এটাকে কি লিখবো? ডিএইচ। লিখে দে। আচ্ছা এটা লিখে একটু।
গেল প্রুফ। এটাকে লিখবো, তো দেখাও যে স্থির চাপে বিক্রিয়ার তাপ বিক্রিয়ার এনথালপির পরিবর্তনের সঙ্গে সমান। স্থির চাপে বিক্রিয়া তাপ বিক্রিয়ার এনথালপির পরিবর্তনের সঙ্গে সমান। স্থির চাপে বিক্রিয়া তাপ বিক্রিয়ার এনথালপির পরিবর্তনের সঙ্গে সমান। বিক্রিয়ার এনথালপির পরিবর্তনের সঙ্গে সমান হয়েছে। আসলে হয়ে গেছে তো বুঝে দেবো। তাহলে বিভিন্ন প্রসেসে হিট ক্যাপাসিটি হয়ে গেল। এবার এই যে সিপি আর সিভি, সিপি আর সিভি মানে কি? কনস্ট্যান্ট প্রেসার সিপি আর এবার বল, ফিজিক্সে গ্যাস পড়েছিস? কেমিস্ট্রিতে গ্যাস পড়েছিস? আমি তো গ্যাস পড়েনি, ও অনলাইনে পড়েছিস। তো গ্যাসে এরকম পেয়েছিস সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, পেয়েছিলি? আর সিপি বাই সিভি সমান কি গামা। আচ্ছা তাই লিখ, পয়েন্ট কর সিপি কমা সিভি এন্ড গামা। ফর আইডিয়াল গ্যাস গামা লিখতে পারিস নি? গয়াকার মায়াকার লিখলে সিপি সিভি এন্ড গামা ফর আইডিয়াল গ্যাস, এটা নিয়ে কাজ করবো, ঠিক আছে? বাট আমরা প্রথমেই কি জানি বল, সিপি মাইনাস সিভি সমান আর, আর সিপি বাই সিভি সমান গামা। এই দুটো আমার রিমেম্বার, আগে থেকে জানা আছে, না জানা আছে তো মুখস্থ হয়ে গেল বাস, ঠিক আছে? তো প্রথম কাজ হচ্ছে এই দুটো ইকুয়েশন থেকে সিপি আর সিভি এর মান বের করা। ফাটাফাট সমাধান করা, মান বের কর। এমন ভাবে দেখছি যে মনে কত রিঅ্যাকশন করতে হবে এখানে। হ্যাঁ হ্যাঁ, সিপি আর সিভি এর মান বের কর। সিভি ইকুয়াল টু কি হলো বল? তাহলে সিভি সিপি সমান, সিভি সমান পেলি আর বাই গামা মাইনাস 1, আর সিপি সমান পেলি এরকম। তো এবার ঢুকে গেল ফিজিক্সে থার্মোডাইনামিক্স। ফিজিক্স ঢুকে গেল থার্মোডাইনামিক্স, এটুকু বেশি আছে ফিজিক্স, কেমিস্ট্রিতে নাই। ডিগ্রি অফ ফ্রিডম, ডিগ্রি অফ ফ্রিডম এই জিনিসটা কিরকম শোনা। একটা গ্যাসিয়াস কণা আছে ধর একটা সিলিন্ডারের মধ্যে, ঠিক আছে? তো তো ভিতরের ব্যাপারটা, তো গ্যাসের কণা আমার পয়েন্টও হতে পারে একটা, যেমন হিলিয়াম গ্যাস, জাস্ট নিউক্লিয়াস, না তো কিছু নাই, একটাই অ্যাটম, একটাই। আবার ধরলে O2 গ্যাস সরলরেখা, কার্বন ডাই অক্সাইড সরলরেখা, মিথেন ইথেন প্রোপেন কোনো হিসাবই নাই, মানে আর সরলরেখাও না, কিছুই না, না বুঝতে পারলি না? তাহলে শূন্যে যদি 3D তে ভাবতে চাই আমরা পুরো জিনিসটাকে, ঠিক আছে? তাহলে যদি এরকম গ্যাস হয় যে গ্যাসটা সরল রৈখিক আছে, কথা বুঝতে পারছি আমার? তাহলে ও যেখানে পড়ে থাকবে সেটাতে একটা অক্ষ হয়ে গেল। ভালো ভাববি জায়গাটা, একটু আঁকছি হালকা করে।
ব্যাপারটা হচ্ছে যে কোনো গ্যাসের কণা যখন ঘুরতে থাকে কিনা কোনো কন্টেনারের মধ্যে, ওর স্পিড 0 থেকে ইনফাইনাইট সব হতে পারে। জানিস তো এগুলো গ্যাস থেকে 0 থেকে ইনফাইনাইট সব কিছুই কি হতে পারে, স্পিড হতে পারে। এবার ডিগ্রি অফ ফ্রিডম আমরা কি করে হিসাব করতে যাবো, একদিন থেকে শুরু আগে। যখন গ্যাসের কণাটা, যে গ্যাসটা নিয়েছি আমরা, গ্যাসের মলিকুলটা যদি একটা পয়েন্ট হয়, তাহলে এখানে যে আমরা অ্যাক্সিসটা ভাবছি, অ্যাক্সিস এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এন্ড জেড অ্যাক্সিস, খুব ভালো করে দেখবি যাবে, হ্যাঁ গন্ডগোল হয়ে যাবে, এক্স ওয়াই এন্ড জেড। এবার ভাবতো একটু যে গ্যাসের কণাটা যদি সরল রেখা হয়ে যায়, তো যেখানে পড়ে থাকবে, এবার যেভাবে পড়ে থাকুক সেভাবে তো লম্বা করে রাখতে পারবো তিনটা, পারবো রে? যেভাবে পড়ে থাকবে সেভাবে লম্বা করতে পারবো, তাহলে ওটা একটা অ্যাক্সিস হয়ে গেল। তাহলে ওটা কটা অ্যাক্সিস বরাবর ঘুরতে পারবে? আর দুটা, কারণ একটা অ্যাক্সিস তো নিজেই। কিন্তু যদি ওটা একটা পয়েন্ট হয়, তাহলে ও তিনটা অ্যাক্সিস বরাবরই ঘুরতে পারবে না। বুঝতে পারলেন? ক্লিয়ার না? ক্লিয়ার না? তো এটাকে বলা হয় রোটাশন। কি বলা এটাকে? রোটাশন। ঠিক আছে তো? এবার যে কোনো গ্যাসের কণার গতিবেগ সবসময় তিনটা অভিমুখে হবে, এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর আর জেড অ্যাক্সিস বরাবর। তো এটা কণা যখন তিনটা অ্যাক্সিস বরাবর ঘুরবে, মানে চলবে স্পিডলি, অভিমুখটা তিন দিকেও, এই অভিমুখটাকে বলা হয় ট্রান্সলেশনাল। কি বলা হয়? ট্রানজিশনাল। লেখাচ্ছি আমি। যখন রোটেশন হবে তাকে বলা হবে রোটেশনাল। আর কি, রোটেশনের সময় যদি তোমাদের বন্ড থাকে, তাহলে বন্ডটা বারবার ভাইব্রেট হয়। কিরকম ভাইব্রেট হয়? হচ্ছে এটা অক্সিজেনের কণা আছে, অক্সিজেন গ্যাস আছে, অণু আছে অক্সিজেনের, এখানে একটা ও আছে, এখানে একটা ও আছে, মাঝখানে বন্ড আছে, আছে কি না? যখন ধাক্কা খেলো একজন এসে, তাহলে বন্ডটা কি হয়ে যায়? ভাইব্রেট হয়ে যায়। ঠিক তো? তাহলে ওটা বলা হয় ভাইব্রেশনাল। তো এই তিন ধরনের ফ্রিডম মানে কি, তিন ধরনের জিনিস অটোমেটিক্যালি হচ্ছে গ্যাসের মধ্যে। এই তিন ধরনের ফ্রিডমকে একসঙ্গে বলা হয় টোটাল ডিগ্রি অফ ফ্রিডম। তো এই টোটাল ডিগ্রি অফ ফ্রিডমের ক্ষেত্রে আমরা দুটোকে খুব ভালো করে ক্যালকুলেশন করতে পারবো। একটা হচ্ছে কি ট্রানজিশনাল, আর দুই নম্বর হচ্ছে রোটেশনাল। ভাইব্রেশনাল ক্যালকুলেশন করতে আমরা পারবো না। কথা বুঝতে পারলে কিনা? কারণ ভাইব্রেশনাল ক্যালকুলেশন করা, এবার জানতে হবে আমাকে সিঙ্গেল বন্ডের বন্ড এনার্জি কিভাবে পরিবর্তিত হয়, ডাবল বন্ডের বন্ড এনার্জি কিভাবে পরিবর্তিত হয়। কারণ ভাইব্রেশন সবসময় বেশি হবে সিঙ্গেল বন্ডে, ডাবল বন্ডে ভাইব্রেটটা অনেকটা কমে যাবে, ট্রিপল বন্ডে ভাইব্রেটটা আরো কমে যাবে। ঠিক আছে তো? এটা তোরা জানিস না, বাট কাজে লাগাস। কি করে দেখ, অনেক সময় দেখবি যে তুই দেখ যে জমিগুলো দেখবি যে বড় বড় পোলগুলো আছে না, ইলেকট্রিক আছে না, টাওয়ারগুলো বড় বড় তারগুলো 33,000 ভোল্ট যেগুলো যায়, তো দেখবি দুটা করে তার গেছে, তো জায়গা জায়গা বেঁধেছে গোদালকে। ঠিক তো? বাঁধলো কেন? কারণ ভাইব্রেশনটা কমানোর জন্য। বাতাস বইবে, আর কিছু বইবে, তোর ভাইব্রেশন তো হবে। ঝড় আসলো প্রচুর হারে, তো কাঁপবে কি কাঁপবে না? তো সিঙ্গেল হলে কি হতো, ভাইব্রেশনটা অনেক বেশি হতো। ডাবল হলে ভাইব্রেশনটা অনেক কমে যায়, ট্রিপল হলে আরো কমে যায়। কথা বুঝতে পারলে তো? এর ফলে কি হবে, একটা তারের সঙ্গে আর একটা তারের ধাক্কা হওয়ার চান্সটা কমে যায়। আর যত বেশি ভাইব্রেট মানে কি, তরঙ্গ, তত বেশি তরঙ্গ হবে। কথা বুঝতে পারলি না? অনেক সময় দেখবি যে এই যে তারগুলো যাচ্ছে, মানে যেগুলো তার গ্রামে যাচ্ছে না ইলেকট্রিক তারগুলো, এর তিনটা তার থাকে, 5টা তার থাকে, সিঙ্গেল থাকে। আজকাল তো এগুলোকে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছে জায়গা জায়গা, বিভিন্ন পাইপ দিয়ে বাঁধছে না রে। তো এগুলো কেন বাঁধছে? কারণ হালকা ঝড় বৃষ্টিতে কি হচ্ছিল আগে, একটার সময় গেলে গেল, শর্ট সার্কিট হয়ে গেল, ফিউজ উড়ে গেল, কারেন্ট শেষ, এরকম হচ্ছিল কিনা? কেন? কারণ সবাই সিঙ্গেল ছিল, ভাইব্রেশনটা অতিরিক্ত হচ্ছিল, ফলে কি হচ্ছিল, একটার সঙ্গে একটা লেগে যাওয়ার চান্স কি বেড়ে যাচ্ছিল। এই লেগে যাওয়ার চান্সটাকে বাড়ানোর, মানে কমিয়ে দেওয়ার জন্য কি করছে, জায়গায় জায়গায় একটা রড বেঁধে দিচ্ছে প্লাস্টিকের, নাকি রে? 5টাকে একসঙ্গে বা 3টাকে একসঙ্গে বেঁধে দিল পর, তাহলে ভাইব্রেশনটা কি হলো, কমে গেল।
তো এগুলো কাজে সবাই লাগায়, বাট না বুঝে। কথা বুঝতে পারলে কি না? এটা বুঝে যে জোর এভাবে যদি বিদ্যুৎ দেওয়া যায় তো আর একটা তারের সঙ্গে তার জোর লাগবে না সহজে, নাকি? তো এই টোটাল যে ডিগ্রি অফ ফ্রিডম, টোটাল ডিগ্রি অফ ফ্রিডমটা ডিপেন্ড করে যে গ্যাসটা নিব আমরা সেই গ্যাসটা কটা অ্যাটম দিয়ে তৈরি তার উপরে টোটালটা ডিপেন্ড করে। তো যদি টোটালটা আমরা জেনে যাই, আর ট্রান্সলেশনাল অর্থাৎ কোন কোন অভিমুখে গ্যাসের গতিবেগ থাকবে, এটা অলওয়েজ 3, কারণ এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আর জেড আছে। 3D যদি ভাবছি বলেই তো দিচ্ছি যে 3D, তার মানে কি তিনটা অ্যাক্সিস বরাবর কি হবে, ওর গতি হবে। আরে ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে ট্রানজিশনালটা কি হবে সবসময় 3 হবে। রোটেশনালটা কার উপর ডিপেন্ড করে বল, কত দিকে রোটেট করতে পারছে, কোন কোন অক্ষের উপরে। তো যদি গ্যাস নিজেই সরলরৈখিক হয় তাহলে কি হবে বল, হ্যাঁ দুটার উপর যেতে পারবে। যদি সরলরৈখিক না হয়ে অন্যরকম হয়, মানে কোনো মানে নন লিনিয়ার, এক কথায় সরলরৈখিক না এরকম গ্যাস হয়, তাহলে কি হবে, তিনটা অ্যাক্সিসের উপরেই মুভমেন্ট করতে পারবে। বুঝা গেল কি না? ক্লিয়ার না? ক্লিয়ার না? একেবারে ক্লিয়ার। আচ্ছা, যদি একটা অ্যাটম দিয়ে গ্যাস তৈরি হয় তবুও তিনটা হওয়া উচিত ছিল, বাট তিনটা হবে না, 0 হবে। কারণ 0 কেন হবে? 0 এই কারণে হবে যে ওর মুভমেন্টকে কোনো অ্যাক্সিস বরাবর কল্পনা করা যাবে না, কারণ যেহেতু ও পয়েন্ট, তো যেখানেই আছে সেখানে প্রত্যেকটা পয়েন্টে কি করতে পারবো আমরা, তিনটা করে অ্যাক্সিস হতে পারবো, পারবো কি না? বলে ওর মুভমেন্টকে কি ধরবো আমরা, 0, কোনো অ্যাক্সিস বরাবরই হবে না। তো এটা হচ্ছে রোটেশনাল। তো ট্রানজিশনাল আর রোটেশনাল যদি আমরা ক্যালকুলেট করে যোগ করে নিই, আর টোটালটা যদি আমার জানা থাকে, তো টোটাল থেকে ট্রানজিশনাল প্লাস রোটেশনাল বাদ দিয়ে দেবো, তাহলে কি হয়ে যাবে বাকিটা ভাইব্রেশনাল। বুঝা গেল না? তাহলে টোটালটা কি করে বের করতে হয়, কোনো গ্যাসের একটা অণুতে যটা অ্যাটম থাকবে সেই সংখ্যাকে 3 দিয়ে গুণ করে দেবো, এটাই হবে টোটাল ডিগ্রি অফ ফ্রিডম। কিন্তু তো লিখি লেট অ্যাজিউম n atom, capital N লিখবি, n atom are present in a molecule, n atom present in a molecule, then total degree of freedom equal to 3m. total degree of freedom equal to 3m. বুঝছে? এবার দেখ, ট্রান্সলেশনাল, এটা জানা, ট্রান্সলেশনাল রোটেশনাল ভাইব্রেশন, 3 ধরনের ডিগ্রি অফ ফ্রিডম আমার থাকবে, কিন্তু ট্রান্সলেশনাল, রোটেশনাল আর ভাইব্রেশন, কিন্তু তাহলে কটা আমরা ট্রান্সলেশনাল পাবো তাকে লেখা হবে নাম্বার অফ টি, মানে এনটি। রোটেশনালটা লেখা হবে এনআর, ভাইব্রেশনকে লেখা হবে এনভিআইবি। ঠিক আছে? বিভিন্ন গ্যাস, প্রথমে নিলাম মোনো অ্যাটমিক গ্যাস, মোনো অ্যাটমিক গ্যাস, তারপর নিলাম ডাই অ্যাটমিক, আর বারবার গ্যাস কথা লিখবো না, হ্যাঁ, তারপরে লিখবো লিনিয়ার পলিঅ্যাটমিক, লিনিয়ার পলিঅ্যাটমিক, তারপরে লিখবো নন লিনিয়ার পলিঅ্যাটমিক।
মোনোঅ্যাটমিক, ডায়াটমিক, তারপরে লিনিয়ার, পলিঅ্যাটমিক আর নন লিনিয়ার পলিঅ্যাটমিক। ঠিক আছে? তো টোটাল এখানে কি হবে, ট্রান্সলেশনাল সবার জন্য কত হয় বল? 3 রকম, কারণ অ্যাক্সিস তো 3টাই। বুঝে? মোনোঅ্যাটমিক এটা সুবিধা আসছে রে? হয়েছে কি? এবার শুন ভালো করে। এখানে মোনোঅ্যাটমিক গ্যাস যখন বলছি, মানে অ্যাটম কটা আছে, তাহলে টোটাল ডিগ্রি অফ ফ্রিডম কটা হবে? 3টা। 3 ইন্টু n না? তো অ্যাটম যদি একটা হয় তাহলে টোটাল ডিগ্রি অফ ফ্রিডম 3টা। তো 3টার মধ্যে তো এখানেই 3টা চলে গেল, তাহলে রোটেশনাল কত হবে? 0 হবে। ভাইব্রেশন কত হবে? 0 হবে, চান্সই নাই। আরে বোঝা গেল না? ডাইঅ্যাটমিক যদি হয় তাহলে সব সময় সরল রৈখিক হবে কিনা বল? আরে হবে তো। তো ডাইঅ্যাটমিকের টোটাল ডিগ্রি অফ ফ্রিডম কত হবে? 6। তার মধ্যে 3টা হয়ে গেছে কি ট্রান্সলেশনাল, 2টা কি হবে রোটেশনাল। কারণ ডাইঅ্যাটমিক যেহেতু সরলরৈখিক, তাহলে যে ওটা নিজে একটা অ্যাক্সিস, তাহলে বাকি দুটো অ্যাক্সিস বরাবর ও কি করবে? মুভমেন্ট হবে। তাহলে ভাইব্রেশন কত হবে রে? 1। বুঝা গেল? লিনিয়ার পলিঅ্যাটমিক, লিনিয়ার মানে সরলরৈখিক, তাহলে এটা যদি সরলরৈখিক আছে গ্যাসটা বলে দেওয়া হয়েছে, তাহলে এটাও আমার রোটেশন কত হবে? 2। তাহলে ভাইব্রেশন কত হবে? 3n - 5। বুঝতে পারলি না? আমি জানি এরকম হতো। টোটাল ডিগ্রি অফ ফ্রিডম কত? অ্যাটম যদি n হয় 3n, তো 3n এর মধ্যে 3টায় চলে গেল, 2 চলে গেল, 5টা চলে গেল। বুঝলি? এবার নন লিনিয়ার আছে, তো নন লিনিয়ার মানে ওটা কোনো সরলরেখা না, তাহলে ওখানে ওটাও 3 রকম হয়ে যাবে। ভাইব্রেশনাল, রোটেশনাল। রোটেশনাল মানে কি কটা অ্যাক্সিসের উপরেও মুভমেন্ট করতে পারবে। বুঝা গেল কিনা? তাহলে এটা কত হবে? 3n - 6। এতটা বুঝে গেলি? বুঝে? এবার ফর্মুলাটা মানে ঝাড়া মুখস্থ রাখতে হবে। নাম্বার অফ ট্রান্সলেশনাল, নাম্বার অফ রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডম ইন্টু r/2 প্লাস নাম্বার অফ ভাইব্রেশনাল ইন্টু r। এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে? এবার এখান থেকে একটু ভালো করে ভাববি। উল্লেখ যদি না থাকে আমাকে, তো সবসময় ভাইব্রেশনালটা আমি নেগলেক্ট করে দেবো, অর্থাৎ এই পার্টটাকে হিসাব করব। যদি বলে দেয় যে মানে কনসিডার ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম, তাহলে এটাকে কনসিডার করবো, ফর্মুলা লাগাবো। আদারওয়াইজ কি করবো? এটাকে বাদ দিয়ে দেবো, শুধু এইটুকুতে ফর্মুলা লাগাবো। বুঝা গেল কি? এবার আমি একদিক থেকে শুরু করছি। ফর মোনোঅ্যাটমিক, চল এখান থেকে আগে দেখে যা সুন্দর করে, তাহলে বুঝে যাবে। ফর মোনোঅ্যাটমিক, দেখ তো মোনোঅ্যাটমিক এখানে এটা 0 কি 3 কিনা? এটা 0 কিনা? তাহলে 3 ইন্টু r/2, তাহলে কত হলো? CV সমান কত? 3r/2। বুঝা গেল না? গেল না? তাহলে CP কত হবে বল? তাহলে আমরা জানি কি বল, CP - CV সমান R। জানি তো রে? তাহলে CV এর সঙ্গে R যোগ করে দে, তাহলে CP হয়ে যাবে কত? তাহলে 5r/2। বল বুঝা গেল না? তাহলে গামা কত হবে বল? 5/CP/CV না? তো ব্যাপারটা হয় ফিজিক্স তোকে এতটা বলে না। ফিজিক্স বলে যে মুখস্থ রাখ, মোনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে গামার মান 5/3 বলে, ঝাড়া মুখস্থ রাখতে বলে যে মোনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে আর এর মান কত? গামার মান কত? 5/3। তাহলে তুই নিজে থেকে এবার পারবি কিনা বল? ডাই অ্যাটমিক ক্ষেত্রে বলতে হবে নিজে থেকে। ডাই অ্যাটমিক CV সমান কত বল?
এটা 3 এটা 2 5 তাহলে 5r/2 5r/2 তাহলে সিপি কত হয়ে গেল 7r/2 তাহলে গামা কত হয়ে গেল 7/5 বুঝা গেল রে না বুঝা গেল না তাহলে একইভাবে লিনিয়ার পলিঅ্যাটমিক করলে কি হবে 7/5 ই হবে আর যদি আমরা নন লিনিয়ার পলিঅ্যাটমিক করি তাহলে এটাকে তো কনসিডার করছি না এখন নন লিনিয়ার পলিঅ্যাটমিক যদি করি পলিঅ্যাটমিক তাহলে সিভি কত হয় বল এটাও 3 এটাও 3 তাহলে 3r তাহলে সিপি কত হয়ে যাবে 4r তাহলে গামা কত হলো 4r তো ফিজিক্স কি বলে একবার শুনে নে ফিজিক্স বলে মোনোঅ্যাটমিক 5/3 গামার মান ঠিক আছে তো সরলরেখী গ্যাস থাকলে 7/5 সে জড়ে অ্যাটম থাকুক না কেন যদি সরলরেখী হয় গ্যাসটা তাহলে 7/5 7/5 আর যদি সরলরেখী না হয় তো 4/3 বাস এই তিনটা জিনিস প্লিজ মনে রাখতে শিখাই বাট জিনিসটা কি করে আসলো বোঝা গেল না বোঝা গেল না রে তবে ভাইব্রেশনাল হিসাব করতে গেলে মাথাটাই খারাপ হয়ে যাবে বুঝতে পারলে কি না এখানে লিনিয়ার পলিঅ্যাটমিক করিনি কিন্তু কারণ লিনিয়ার পলিঅ্যাটমিক কত হবে 7/5 হবে বুঝলে সব তুলা তাই কোশ্চেন লাগটা ক্যালকুলেশন গামা of O2 NH3 and CH4 consider vibrational degree of freedom to be active বুঝা গেল কি কথাটা কথা ভাইব্রেশনাল হিসাব করতে হবে এবার কর দেখি পারছিস কি এটা পারলে আর গামা মুখস্থ করতে হবে পারবি না ঘর কি সবার হয়েছে রে এই হলো পারছিস না কেন তুই ক্লাস করে যাচ্ছিস মিশনে এখন ছুটি আছে যখন ছুটি করে যাচ্ছিস কিনা কটাতে যাচ্ছিস টিউশন থাকছে ওদিন 8টাতে আর থাকছে 10টাতে কেমন কথা রে উল্টা পাল্টা ও কাল যোগ আছে ওখানে পড়ে ঢুকে গেলি যাই হোক তো ব্যাপারটা হলো তোরা পারলি নাই তো মেন কথা একদিক থেকে শুন আগে প্রথমে কার বলেছে বলতো অক্সিজেন এই তো অক্সিজেন হচ্ছে ডাইঅ্যাটমিক গ্যাস আর ডাইঅ্যাটমিক মানে 100% কি সরল লেখা
তাহলে অক্সিজেনের ক্ষেত্রে সিভি কত হবে দেখ, এটা 3 হবে। আরে টোটাল কত, টোটাল ডিগ্রি অফ ফ্রিডম কত রে, টোটাল 6 কিনা, 3 ইন্টু অ্যাটম সংখ্যা হয়ে গেল। আচ্ছা চল আগে লিখে লে খুচরা খুচরা, যখন তো খুবই কষ্ট হচ্ছে। ট্রান্সলেশনাল কত 3, রোটেশনাল কত 2, ভাইব্রেশনাল কত রে 1। বুঝতে পেরেছিস? তাহলে সিভি কত বল, এটা বসা, 3 প্লাস 2 5, তাহলে 5r/2 প্লাস এখানে 1 তো শুধু r, তাহলে কত হবে 7r/2। তাহলে সিপি কত হবে 9r/2। তাহলে গামা কত হবে, কি খুবই কষ্ট করবে আবার কি, তাহলে বাড়লি না কেন? এবার বল কি ছিল বলতো, কার্বন ডাই অক্সাইড কি রে, NH3 অ্যামোনিয়া। তাহলে টোটাল কত হবে বল, 12 হবে। আরে হবে, অ্যাটম সংখ্যা 3 আর আগে 4 না রে, 3 4 12 ডাল। রোটেশনাল তো অলওয়েজ 3, অ্যামোনিয়া তো সরলরৈখিক না, তাহলে কি রোটেশনাল বলছি, ট্রান্সলেশনাল অলওয়েজ 3, অ্যামোনিয়া সরলরৈখিক না, তাহলে রোটেশনাল কত 3, তো 3 আর 3 কত 6, 6 ইনটু r/2 মানে 3r, আর এখানে কত হবে 6 6 থাকলো পড়ে, তাহলে 6r, 3r আর 6r কত 9r। না বুঝতে পারলি না, পারলি না বল যে পারলাম না। ট্রান্সলেশনাল 3, রোটেশনালও 3, ভাইব্রেশনাল কত 6, তাহলে সিভি কত হলো 9r। না বুঝা হলো এবার দেখ, বুঝতে পারলি এবার, এখানে বসে যাবো ওটা। তাহলে সিপি কত হবে 10r, তাহলে গামা কত হবে 10/9। এবার পেয়ে যাবি তো বাকিটা, শিওর আছিস? হয়েছে রে অঙ্ক বল, শুরু অঙ্ক বললাম না, আর একটু করে করাবো অঙ্ক শুরু। A fixed amount of ideal gas, a fixed amount of ideal gas undergoing expansion from 10 liter to 20 liter, 10 liter to 20 liter against a constant external pressure, 5 বার, 5 বার, constant external pressure 5 বার, comma, if change in temperature is 100 Kelvin, if change in temperature is 100 Kelvin and heat capacity is 50 joule per Kelvin, then calculate change in internal energy,
পারবি কি মানে বুঝতে পেরেছিস পেরে যাবি বাহ বাহ সবাই পেরে যাবি কি ব্যাপারে খুব সহজ অঙ্ক আছে নাকি এই তুই চোখ কেন আছিস রে অঙ্কন সবাই ম্যাথ করছে আর তুই চোখের ব্যায়াম করছিস কি করে হবে বল হ্যাঁ চোখ চেঞ্জ করতে লাগি না কেমন নতুন চোখ করবি হ্যাঁ করতে হবে দেখ 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 ডাব্লু সমান আমরা কি জানি বল মাইনাস টি ডিভি ভি1 থেকে বল জানি না এবার বল এখানে আয়তন 10 লিটার থেকে 20 লিটার গেছে এক্সটার্নাল প্রেসার 5 কনস্ট্যান্ট আর ডিভি হয়ে গেল পাঁচটা কিসে আছে বারে আছে এটা কি লিটারে আছে তাহলে কত হবে রে 5 বাইরে আসলো ডিভি এর কত রে ভি আরে ভি তো তাহলে 20/10 মানে 20 - 10 10 তো 5 10 এ 50 এটা কিসে বেরোলো বল বার লিটারে তাহলে বার লিটারকে জুল করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে বলেছিলাম না তাহলে কত হলো -5000 জুল ক্লিয়ার হলো কতটুকু না হলো রে আচ্ছা দ্বিতীয় কথা চলে আই dq সমান c ইনটু dt আর ছিল ওই না c ইনটু dt তাহলে বোথ সাইডে ইন্টিগ্রেশন করলে q হবে c হবে ইন্টিগ্রেশন অফ dt হবে তাহলে c ইনটু ডেল্টা t না বুঝতে পারলে রে ক্লিয়ার তো c এর ভ্যালু কত দেওয়া যাবে 50 আর ডেল্টা টি এর ভ্যালু দেওয়া যাক 100 কেলভিন তাহলে 50 কত হলো রে জুল পার কেলভিন আর এটা 100 কেলভিন তো কেলভিন কেটে গেল জুল থাকলো কত হলো 5000 জুল কিউ হয়ে গেল এবার আমরা কি জানি বল ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ডেল্টা ইউ সমান কিউ প্লাস ডাব্লিউ জানি তো তাহলে কিউ এর মান কত 5000 আর ডাব্লিউ এর মান কত -5000 সমান 0 অর্থাৎ ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়ে গেল বুঝা গেল অঙ্কটা একটা বার কর তুলে নে একবার আবার আর করবি হ্যাঁ ও ব্যাপারটা হচ্ছে যে ইন্টারনাল এনার্জি করে দিলে কিছুই বুঝতে পারবে না কেউ ওই সেটা আসেনি কেন পুরো পূজার জন্য ওকে বলা হয়েছিল রবিবারের কথা হ্যাঁ ছিল না এখান থেকে একটা পার্ট ক্লোজ হয়ে গেল ঠিক আছে তো এবার যেটা পার্ট শুরু হবে ইন্টারনাল এনার্জি জিনিসটা কি কি করে ক্যালকুলেশন করব ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা কি এনথালপিটা কি এবার ওটি প্রুফ করব আবার ম্যাথ শুরু আর এই দুটো আর এই মানে ইন্টারনাল এনার্জি আর এনথালপি আর কিউ আর ডাব্লিউ চারটা পার্ট হয়ে গেল মানে ফার্স্ট পার্ট হয়ে গেল আরে বুঝতে পারলি তো এবার চারটা পার্ট মিলিয়ে আসবে সেকেন্ড পার্ট বুঝতে পারলি তো আর থার্ড পার্টটা আসবে শুধুমাত্র ডেল্টা এইচ এর উপরে যেটা শিখবো এখন কথা বুঝতে পারলি কি না তো সেকেন্ড পার্টও বাদ চলে যাবে ওদের থার্ড পার্টও বাদ চলে যাবে ও ব্যাপারটা হচ্ছে যে আমি কি কালকেই বললাম তোদেরকে যে কালকে পড়াবো তাহলে এসছিল সেটা
তাহলে আসেনি মানে ষষ্ঠী ছিল মনে হয়। না স্যার বৃহস্পতিবার এসেছিল ওই নিজের খেলা নিয়ে কথা বলতে। ছাড় তাহলে বুধবারই কর, বাদ দে, বৃহস্পতিবার।